ফিরে এলাম বিরতির পরে। আজ বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে চ্যানেল ওয়ানে আমাদের সঙ্গে আছেন প্রথম বাঙালি এভারেস্ট বিজয়ী দেবাশিস বিশ্বাস। দেবাশিস বাবু একটার পর একটা বই লিখে চলেছেন এই নিয়ে, পাহাড়ে ওঠা, তার অভিযান, তার জীবনযাত্রা, সেখানকার শেরপা, এইসব নিয়ে একটার পর একটা বই লিখে চলেছেন। দেবাশিস বাবু, আপনার ওই সব ধরনের লেখার কথাই তো আলোচনা হচ্ছে। আপনি ছোটদের জন্যও লিখেছেন। এটাকে যদি আমরা রক ক্লাইম্বিংটাকে যদি একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস বলি, তাহলে সেই অ্যাডভেঞ্চারের কথা লিখেছেন। হ্যাঁ, লিখেছি একদম ছোটদের জন্য অ্যাডভেঞ্চার, তার মজা ও কিছু কথা। এটা একটা ওরিয়াল পাবলিকেশন, একটা ছোট বাচ্চাদের মানে বই বের করে। সেইখানে বিভিন্ন জিনিস লিখেছি যে অ্যাডভেঞ্চার কি। আমরা তো চট করে বলি অ্যাডভেঞ্চার কি, অনেকেই মাথা চুলকাতে থাকে যে বাবা অ্যাডভেঞ্চার মানে বিরাট ব্যাপার। অ্যাডভেঞ্চার মানে বিরাট কিছু না, আমার যে সীমাবদ্ধতা সেটাকে টপকে যাওয়ার চেষ্টা করাটাই অ্যাডভেঞ্চার। দেখুন, আমি যদি একদম ছোট একটা লাইনে বলি, আমাদের পূর্বপুরুষ 4 হাত পায়ে চলতো, এটা তো জানি আমরা। কেউ তো ভেবেছিল দেখি না 2 পায়ে দাঁড়ানো যায় কিনা। দেখুন আজকে আমরা তার ফল পাচ্ছি। তো এখানে আমি লিখছি যে অ্যাডভেঞ্চার, এখানে তো গল্পের মানে বইটার মধ্যে গল্পের মতন করে সমস্ত কিছুই টাচ করে গেছি। রক ক্লাইম্বিং কি, কিভাবে দড়ির নট প্র্যাকটিস করবে, তারপর ট্রেকিং কি, মাউন্টেনিং কোর্সগুলো কোথায় হয়, এমনকি এই ইকুইপমেন্টগুলো যে কলকাতায় বসে আমি ইকুইপমেন্টগুলো কোথায় পাবো, তার ইকুইপমেন্টগুলো ছবি দিয়ে এবং কোন কোন জায়গায় পেতে পারি, মানে একদম সমস্ত ইনফরমেশনগুলো পাওয়া গেছে। একটুখানি ছোট্ট শুনি আপনার বর্ণনা। যেমন অ্যাডভেঞ্চারে মানে হচ্ছে প্রকৃতিতে হারিয়ে যাওয়ার আগে শুধু মানে ঘুম থেকে উঠলাম আর বেরিয়ে পড়লাম এরকম করলে হবে না, কারণ অ্যাডভেঞ্চারের সঙ্গে একটু রিস্ক কিন্তু জড়িয়ে থাকে, এবং রিস্ক যেখানে যত বেশি জড়িয়ে থাকে অ্যাডভেঞ্চারের মজা কিন্তু ততটাই। তো সেই জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কোথায় যাব, কখন যাব, আর কাদের সঙ্গে যাব। কোথায় যাব আমাকে ঠিক করতে হবে, আমার সময় গেলে হবে না। আমি পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের ছুটি ওইটার কিনা, আমার গরমের ছুটি পড়ে গেছে বলে আমি চলে গেলাম পাহাড়ে, ওই সময় ওই পাহাড়টাই হয়তো ওই সময় যাওয়া উচিত না, সেটা যেন না হয়। কখন যাব টাইমটাও দেখতে হবে। যেই জায়গাটায় শীতকালে গেলে ভালো, সেটা গরমকালে ঠিক হবে না। আমি মরুভূমি ট্রেক করব, আমি যদি একদম গরমকালে গিয়ে মরুভূমি ট্রেক করি তাহলে তো আমি কিছুক্ষণের মধ্যে আংড়া হয়ে যাব। আর কাদের সঙ্গে যাব, এটা খুব ভাইটাল। আমরা এখানে এখন দেখি, যেটা আমার খুব আমি এই ব্যাপারে খুব কনসার্ন, যে হঠাৎ করে ফেসবুকে একটা গ্রুপ হচ্ছে, হাওড়া স্টেশনে দেখা হচ্ছে, চলে যাচ্ছে, একদম না। কারণ কি, আমি জানি না আপনার এবিলিটি কি আছে। আমাকে এই জন্য বলছি কাদের সঙ্গে যাব, এটা সবথেকে বেশি জরুরি। কে আমার সঙ্গী হবে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, কারণ ক্যাম্পিংয়ের সময় তারাই থাকবে আমার সবসময় সাথী। ক্যাম্পের ধরনের উপরে নির্ভর করে দলের সদস্য নির্বাচন করতে হয়। যদি কোনো জঙ্গলে ক্যাম্প করা হয় তাহলে সদস্যদের গাছপালা, পশু পাখি সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকা জরুরি। দরকার হয় ম্যাপ বোঝার ক্ষমতা। আবার পাখি দেখার ক্যাম্প হলে ফটো তোলার দক্ষতা থাকা দরকার। পর্বতারোহণ অভিযান হলে সদস্যরা দক্ষ পর্বতারোহী হলে অভিযানে সাফল্যের সম্ভাবনা বাড়ে। পর্বতাভিযান কিংবা পর্বত পদযাত্রা বা ট্রেকিং এর সময় এতে কিন্তু সমস্ত সদস্য একরকম দক্ষ হবে না, কিন্তু আপনাকে দেখতে হবে, আপনি যদি দলের লিডার হন, প্রথমে একজন ভালো লিডার খুঁজতে হবে, আর লিডারকে দেখতে হবে সব থেকে উইক যে, তার ক্ষমতা অনুযায়ী সবকিছু বাঁচতে হবে। আচ্ছা দেবাশিস, একটু আলোচনায় চলে আসি যে খাবার দাবার আপনারা নিয়ে যান, কি ধরনের খাবার? খাবার দাবার দেখুন, ড্রাই ফ্রুট মানে খেজুর টেজুর এই জাতীয় কিছু? না না, খেজুর খেয়ে আপনি 2 মাস থাকতে পারবেন না। তাহলে কি? কাঞ্চনজঙ্ঘা আমার 62 দিন সময় লেগেছে। আমি প্রথমেই বলেছিলাম যে বেস ক্যাম্পে আমরা পুরো মানে মালপত্র গিয়ে ডাম্প করি। না, খাবারগুলো কি কি? সেখানে সব ভাত, ডাল, শাক, সবজি সমস্ত কিছু থাকে, যেগুলো অনেকদিন বেশি টিকবে। টিনের খাবার থাকে, টিনের মাছ মাংস পাওয়া যায়, সেগুলো আমরা নিয়ে যাই। কিন্তু যত উপরে যাব একটা হাইটের পরে না আর খাবার ইচ্ছে চলে যায়। তো তখন আমাদের এমন কিছু যাতে একটু টেস্টি খাবার আর খুব তাড়াতাড়ি হজম হয়, তাতেও সমস্যা। এই যে আমরা বিভিন্ন কর্নফ্লেক্স টাইপের খাবার, তারপর ম্যাগি খুব তাড়াতাড়ি যেগুলো বানানো যায় এই টাইপের খাবার, কিংবা কিছু হাই অল্টিটিউড ফুড ওখানে পাওয়াও যায়। আমরা যখন কাঠমান্ডু দিয়ে যাই কিংবা পাহাড়ি বিভিন্ন জায়গায় হাই অল্টিটিউড ফুড পাওয়া যায়, সেগুলো সেই প্যাকেটের মধ্যে গরম জল ঢাললেই ওটা খাবার তৈরি হয়ে যায়, রেডি টু ইট। কিন্তু মানে এগুলো সবই লেখার জন্য ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে আপনি জল যখন খাচ্ছেন জলটাই বমি হয়ে যাবে। একটা হাইটের উপরে না অক্সিজেন থাকে না, তখন খাবারের মানে এটা চলে যায়। তো এই জন্য আমরা পাহাড়ে গিয়ে দেখেছি, যার ঘুম, যার খিদে, আর নাম্বার 2, আপনি যদি ঠিকঠাক পেট পরিষ্কার না হয় আপনি মারা যেতে পারেন। তো 2 মাস ধরে কিন্তু এগুলো একদিনের কম্প্রোমাইজ করা যেতে পারে। তো সেই ভালো মাউন্টেনিয়ার, সেই ভালো অভিযাত্রী, যার কিন্তু ঘুমটা খুব ভালো হতে হবে, পেট পরিষ্কার ভালো রেগুলার হতে হবে, এবং সে যেকোনো পরিস্থিতিতে খেতে পারবে। খাওয়াটা আপনার এখানে মনে হচ্ছে বইতে আপনি লিখেছেন? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, আপনার একটা কফি টেবিল বই দেখছিলাম, ইংরেজিতে বোধহয় লেখা। হ্যাঁ,
হ্যাঁ, ছবি টবি দিয়ে খুব সুন্দর করে। হ্যাঁ। তো এই ধরনের বই করলেন কেন? মানে যাতে পাহাড় নিয়ে আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই আমার সমস্ত কিছুর মূলেই পাহাড় নিয়ে আগ্রহ তৈরি হওয়ার পিছনে মানে সেটাই মানে কাজ করে। আর এই টাইপের বই কেন? কারণ ওই বইগুলোতে খুব ডিটেলসে আছে। একদম মানে আমি যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, কোথায় পটি করছি, সমস্ত কিছু। কিন্তু এখনকার বাচ্চা কিংবা এখনকার জেনারেশন তারা এত বড় বই পড়ার হয়তো মানে ধৈর্য হারিয়ে ফেলে। কারণ এখন গুগলে চট করে আমার ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সেই ইনফরমেটিভ ওয়েতে আমি এই বইটা বানিয়েছি যে এভারেস্ট কি? এভারেস্টের নাম কেন এভারেস্ট হলো? আমরা জানি যে তখনকার দিনে সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে এভারেস্ট। কিন্তু তার আগে এর নাম ছিল পিক 15, পিক বি, বিভিন্ন রকম নাম ছিল। আচ্ছা, আপনি প্রত্যেকটা বইতে দেখছি একটু ইতিহাস নিয়ে অল্প একটু ছোঁয়া দিয়ে যান। এইটা করেন কেন? মানে ইতিহাসটা জানা থাকা দরকার। ইতিহাসটা সবসময় জানা দরকার। আমি দেবাশিস বিশ্বাস। আমি যদি হঠাৎ করে বলি আমি কোনো আমার উপরে কারো দায় মানে নেই, মানে প্রভাব নেই। আমার ঘুম থেকে উঠেছিলাম এভারেস্ট ক্লাইম্ব করেছি, কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করেছি, তা তো না। আমাদের একটা ইতিহাস আছে। ধীরে ধীরে একটা লোক ক্লাইম্ব করেছে, অভিযানে গেছে, তারা সাকসেস হয়েছে, কেউ ফেইলিয়ার হয়েছে। ফেইলিয়ার হওয়াটাও একটা পয়েন্ট ক্যারি করে। সুতরাং সেইভাবেই আমরা এগিয়েছি। আচ্ছা, এই যে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপনাকে পুরস্কৃত করলেন, প্রণববাবু খুব বই পড়তেন। হ্যাঁ। তা আপনি বলেছিলেন যে আপনি বইগুলো না, আসলে ওইখানে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার মানে রাষ্ট্রপতি যদি কথা বলেন মানে ওখানে কিছু এটিকেট আছে যে আমি আগে বাড়িয়ে রাষ্ট্রপতিকে কিছু বলতে পারবো না, আমি আগে বাড়িয়ে রাষ্ট্রপতিকে হ্যান্ডশেক করতে পারবো না, কিন্তু রাষ্ট্রপতি যা বলবেন আমাকে উত্তর দিতে হবে। আপনি তো একজন স্পোর্টসম্যান হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 29শে আগস্ট আমাদের ধ্যানচাঁদের জন্মদিনে দেওয়া হয়, কিন্তু সেই সময় আমাদের যে এই অ্যাওয়ার্ডটা, এটার নাম আগে অর্জুন অ্যাওয়ার্ডই ছিল, কিন্তু তেনজিং নোরগে মারা যাওয়ার পর এই অ্যাওয়ার্ডটার নাম তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। তো এখানে পাহাড়ে তেনজিং নোরগে যাচ্ছে আইস্যাক্স নিয়ে, সেই ছবিটা আপনি যেটা অর্জুনে দেখাচ্ছেন যে তীর মারছে, ওইটা না, আমার কাছে ব্রোঞ্জের যে মূর্তিটা দিয়েছে বড় একটা মূর্তি, সেটা তেনজিং নোরগের, এরকম বড় সাইজের। তো সেটা আমাদের কাছে খুব গর্বের। কারণ কি, দেখুন অর্জুনকে আমরা দেখেছি কি কেউ জানে না যে অর্জুন বলে কেউ ছিল কিনা, কিন্তু আমি জানি যে তেনজিং নোরগে বলে যে সারা পৃথিবী বিখ্যাত একজন লোক যে প্রথম এভারেস্টের মাথায় পড়ে চড়েছে। বইমেলায় আপনার বইগুলোকে নিয়ে সাংঘাতিক আগ্রহ আমি দেখতে পাই। স্বাভাবিকভাবেই আনন্দ পাবলিশার্স আপনার 4টে বই বের করেছে, আরো তো অন্যান্য পাবলিশাররা বললেন, মিত্র ঘোষ বা এরাও সব। আমার এটা ওরিয়াল থেকে বের করেছে, এইটা বের করেছে মায়া বুকস, চয়ু 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ। শেরপাটা বের করেছে পরম্পরা। আচ্ছা, পুনশ্চ থেকে একটা বই বেরিয়েছে, সেটা একটা কপি। এই যে বড় বড় প্রকাশক আগ্রহ প্রকাশ করছেন, এ কি আপনার পাঠক মানে বইগুলোর এত চাহিদা? আসলে কি পর্বত অভিযান শুধু না, অভিযান নিয়ে না বাঙালির একটা মানে দীর্ঘদিনের একটা ভালোবাসা আছে, শুধু আজ না। প্রথম সে অতীশ দীপঙ্করের কথা ভাবুন, সে কিন্তু তিব্বতে চলে গিয়েছিলেন, ওই পেরিয়ে পাহাড় পেরিয়ে, তিব্বত পেরিয়ে। আপনি ভাবুন পাহাড় পেরিয়ে তিব্বতে, আজকে থেকে কত হাজার বছর আগে চলে যাচ্ছেন অতীশ দীপঙ্কর। একজন ডাক্তারও তো গেছেন পরে। তারপর বিভিন্ন সময় রাজা রামমোহন রায় বিভিন্ন সময় হিমালয়ে গেছেন। আমরা রবি ঠাকুরের কথা জানি যে মহর্ষি দেবেন্দ্রনাথ রেগুলার যেতেন। তো পাহাড় সম্বন্ধে আপনি আমাদের জগদীশ চন্দ্র বোস উনি লিখেছেন না, ওই উৎস সন্ধানে উনি চলে গেছেন, ভাগীরথীর উৎস সন্ধানে। তো পাহাড় সম্বন্ধে আমাদের একটা ভালোবাসা সবারই আছে। বাঙালি আমরা জানি যে আমরা বলি যে বাঙালিরা ঘরকুনো, বাঙালিরা ভীত বাঙালি, কিন্তু আমি নিজে দেখেছি সারা ভারতবর্ষে যত অভিযান হয় তার 65 থেকে 70% শুধু বাংলা থেকে হয়, শুধু বাঙালিরা করে বিভিন্ন পাহাড়ে। আর ট্রেকিং তো আপনি ট্রেকিং এ যেখানে যাবেন, যে কোনো ট্রেকিং রুটে যাবেন, শুধু বাঙালিই দেখতে পাবেন। যাই হোক, সবাই অভিযান করে এসে লেখে না, আপনি লেখেন, এইটা আমাদের কাছে একটা আগ্রহের কথা, আনন্দেরও কথা। বেশ, অনেকক্ষণ আপনার সঙ্গে কথা হলো। আজ আমাদের সঙ্গে ছিলেন প্রথম বাঙালি এভারেস্ট জয়ী দেবাশিস বিশ্বাস, যার অন্তত গোটা 10 বই বাঙালি পাঠক আগ্রহ ভরে পড়ে। আমরা অনেকক্ষণ আপনাকে পেলাম, আপনি কথা বললেন, আপনাকে ধন্যবাদ। নমস্কার।